সবগুলো পড়বি। আমার ছেলের বউকে আজ রাজরানীর মতো দেখতে হওয়া চাই। রেনুমা মৌনতার কপালে চুমু এঁকে নিজের বালাগুলো মৌনতার হাতে পরিয়ে মেয়েগুলোকে তাগাদা দিলেন। এই তোমরা তাড়াতাড়ি করো, আসরের নামাজের পরই বিয়ে পড়াতে চেয়েছেন আব্বা। মৌনতার মনে খুশির প্রজাপতি উঠছে। এবার আর লুকোচুরি নয়, প্রকাশ্যে রণ তার। চাইলেই মানুষটাকে জড়িয়ে ধরে চুমু খাওয়া যাবে, বায়না করা যাবে নানান আবদার। তনুর মনটা ভালো নেই। নোমানের স্মৃতি আর রণকে না পাবার বেদনা তাকে শেষ করে দিচ্ছে পুরোপুরি। মৌনতার ভাগ্যের উপর চরম ঈর্ষা জন্মালো তার। সৌম্যের শ্বশুর না পারতে বিয়েতে এসেছেন, আর কেউ আসেনি। দুদিন হয়নি আর্মির গুলিতে বাড়ির ছেলে মারা গেছে। চাইলেই কি তারা এহেন আনন্দের সামিল হতে পারবে? হাজার হোক রক্ত তো। আসরের আজানের আগে আগে মেহমানদের খাওয়া দাওয়া শেষ হলো। নামাজের পর ধর্মীয় সকল কিছু মেনে বিয়ে হলো রণ আর মৌনতার। বিয়েতে কেউ কাঁদলেন না, শায়লা স্বস্তি পেলেন। সাদ্দাম মির্জা বুক ফুলিয়ে নিজের বন্ধু বান্ধবের সাথে রণর দেখা করালেন মীর জামাই পরিচয়ে। বিয়ের শেষে দেওয়ান মির্জা রণর হাত চেপে বলে উঠলেন, আমার নাতনি আমার কলিজা, আমার সর্বস্ব। আমি আমার নাতনিকে তোমার হাতে তুলে দিলাম রণ। আমার নাতনির বিন্দুমাত্র মন খারাপের কারণ তুমি হবে না, তা আমি কিছুতেই মানব না। মৌনতার চোখে এক বিন্দু জলের হিসাব তোমাকে দিতে হবে। মনে রাখবে, তোমার দাদির পর মৌনতাই আমার একমাত্র ভালোবাসার মানুষ। এই বাড়ির সব চাইতে প্রাণ দিয়ে আমি মৌনতাকে ভালোবাসি, স্নেহ করি। মৌনতাকে কষ্ট দেওয়ার মানে আমাকে কষ্ট দেওয়া, আমাকে অপমান করা। রণ প্রতিজ্ঞা করলো, আমি কখনোই মৌনতার সামান্য মন খারাপের কারণ হব না। যদি কখনো নিজের অজান্তে এমন কিছু করে থাকি, তবে নিজেকে কষ্ট দিয়ে তার রসুল করবো আমি দাদা ভাই। দেওয়ান মির্জা স্বস্তি পেলেন। তিনি নিজের কথা শেষ করে বলে উঠলেন, সন্ধ্যা নেমেছে, কুসুমপুরে যেতে ঘন্টা 3 সময় লাগবে। তবে এখনই বেরিয়ে যাও তোমরা, সঙ্গে আকাশ যাবে। কাউকে লাগবে না দাদা ভাই, আমি সব ব্যবস্থা করে এসেছি। আমি আর মৌনতা একাই যাব। রান্না করে খাওয়াবে কে তোমাদের? মৌনতা যা রাঁধবে আমি তাই খাবো। সেই তো ভাতই রাখতে পারবে না। আমি পারি। নিজের সহধর্মীদের জন্য এটুকু করা আমার দায়িত্ব আর কর্তব্য। নাতির প্রতি দ্বিতীয় দফায় মুগ্ধ হলেন দেওয়ান মির্জা। অতঃপর সৌম্যকে আদেশ দিলেন, গাড়ি বের করো সৌম্য, ওদের দেরি হয়ে যাচ্ছে। আজকের রাতের আকাশটা পরিষ্কার। আকাশে মস্ত বড় চাঁদ উঠেছে, বোধহয় পূর্ণিমা রাত। চারিধার দিনের আলোর ন্যায় স্পষ্ট। ফিনফিনে শীতল বাতাস বয়ে চলেছে থেকে থেকে, বাতাসে জেসমিনের সুবাস। রণ আর মৌনতা যখন কুসুমপুর পৌঁছালো, তখন ঘড়িতে সময় রাত 11টা। অত্যাধিক গ্রাম হওয়াতে এখানকার পরিবেশ অধিক স্তব্ধ আর গা ছমছমে। আশেপাশে কোনো বৈদ্যুতিক আলোর ছিটেফোঁটাও নেই। নেই মানুষের হাঁক ডাক, যেন ঘুমন্ত ভয়াল রাক্ষস বুড়ি। সুরের শেয়ালের পাল হুক্কা হওয়া শব্দের রব তুলেছে। তাতে ভয়ে মৌনতা অল্প শিউরে উঠল। কুসুমপুর এসেছিল খুব ছোটবেলায়, তাও দিনের বেলায়। সঙ্গে শায়লা সহ বাড়ির সকলে ছিল, কিন্তু আজকের আগমন ভিন্ন। এখানে তার প্রাণের মানুষটি ব্যথিত আর কেউ নেই। মৌনতার হঠাৎ বুক কেঁপে উঠল। যদি ডাকাত এসে সব লুটে নেয়? পরক্ষণেই মনে পড়ল তার প্রাণের স্বামী একাই যথেষ্ট সেসব ডাকাতের জন্য। কি ভাবছিস সেভাবে? ভেতরে যাবি না? রণর আকস্মিক ঠান্ডা লাগায় মৌনতার ভাবনার সুতো কাটল। গাড়ি থেকে না নেমে সে আগরুম বাগরুম ভাবনায় মশগুল ছিল ভেবে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে মাথা নাড়ালো। অতঃপর গাড়ি থেকে নেমে চারপাশে এক পলক নজর বুলালো। চাঁদের ফর্সা আলোয় কাঠের তৈরি দোতলা বাড়িটি কেমন রাজপ্রসাদ তুল্য মনে হচ্ছে। বাড়ির চারপাশে ঘেঁষে বড় বড় সেগুন মেগুনি আর আগর গাছের সারি। দু একটা জবা আর জারুলের গাছ আছে। এখন জারুলের মৌসুম নয়, শুধু হলদেটে পাতা গাছ জুড়ে। মৌনতা রণর কাছ ঘেঁষে বলল, অন্ধকার কেন ভেতরে? কারেন্ট নেই? রণ গাড়ি থেকে নিজেদের লাগেজ বের করতে করতে বলল, এখানে কোনো বিদ্যুতের ছোঁয়া আসেনি। তাহলে তাহলে কি? অন্ধকারে কিভাবে কি করব? অন্ধকারে তো ভালো, লজ্জা পাবি না। আলো থাকলে খুশি হতে বুঝি।
মনতা মাছি মরার ভঙ্গিতে চোখ মুখ কুচকে বলল, তার সারাক্ষণ খালি বাজে বকে। আলো ছাড়া ভেতরে ঢুকে চুপ করে বিছানায় বসে থাকবো নাকি? তা থাকবি কেন? পটের বিবাহে বসে থাকতে এখানে নিয়ে এসেছে। আমি কিন্তু এবার রেগে যাচ্ছি রণ ভাই। রণ লাগেজ নিয়ে হনহন করে ভেতরে ঢুকতে ঢুকতে বলে উঠল, এখানে দাঁড়িয়ে বিদ্যুতের রচনা লিখতে থাক, একটু পর বাগদাসে এসে কামড়ে খেয়ে ফেলবে তোকে। বাঘের মতো দেখতে কদাকার প্রাণীটির চেহারা চোখে ভাসতেই রণর বাহু খামচে ধরল মৌনতা। এরপর কণ্ঠ চেপে বলল, আমার ভয় লাগছে, মনে হচ্ছে আশেপাশে কেউ দেখছে আমাদের। ঘরের তালা খুলতে খুলতে রণ বলল। আলবাত দেখছে। মৌনতা ভয়ে গুটিয়ে ফাঁকা ঢোক গিলে শুধায়, কে দেখছে? ভূতে দেখছে। বলেই ঘরে ঢুকে পড়ল রণ। ভূতের ভয়ে মৌনতা হুড়মুড়িয়ে ঘরে ঢুকে ধাম করে দরজা লাগিয়ে দিল। নীরব প্রকৃতির মাঝে দরজার শব্দ ভয়ানক হুঙ্কার তুলল। ঘরের এক কোণে টিমটিমে হ্যারিকেন জ্বলছে, তার আলোয় ঘরটা কমলা রঙে ভরে উঠেছে। মৌনতা ঘরে ঢুকে কমলা রাঙা আলোয় ঘরের চারপাশে নজর বুলালো। বৃহৎ ঘরের কোণে ডাবল সাইজের একখানা বিছানা, তাতে ধবধবে সাদা চাদর বিছানো, লাল গোলাপের পাপড়ি দিয়ে বিছানায় লাভ বানানো। গ্রামের কেউ পড়ছে মনে হচ্ছে। বিছানার পাশে বড় ফুলদানিতে বাহারি তাজা ফুল, সেগুলো মন মাতানো সুবাস ছড়াচ্ছে। কোণের ছোট টেবিলে এক গ্লাস দুধ দেখা যাচ্ছে। দুধটুকু দেখে মৌনতা লজ্জা পেল। সে ঠোঁট কামড়ে হাসি রোধ করে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল। রণ খেয়াল করলো তা, অতঃপর বলল, তুই বললে খাবো। মৌনতা ইতস্তত করে মিনমিন গলায় বলল, এমনিতেই অসুরের শক্তি তোমার গায়ে। আর কোনো কথা হলো না। রণ ঠোঁট বাঁকিয়ে হাসলো, বলল, কাপড় পাল্টে নে, অনেক রাত হয়েছে, ঘুমোতে হবে। মৌনতা ঠোঁট ফুলিয়ে শ্বাস ফেলে বলল। গোসল করতে হবে, প্রচন্ড অস্থির লাগছে। রণ চোখ মেলে মৌনতাকে দেখলো, বলল, বাইরে গল্পরে গোসল করতে হবে, এখানে রুমের ভেতর ওয়াশরুম নেই, পারবি? খোলা বৃহৎ গ্রিলওয়ালা জানালা দিয়ে বাইরে উকি দিল মৌনতা। শিয়ালের দল আরো জোরসে খেপেছে, কিন্তু শরীরও চুলকাচ্ছে। গোসল না করলে রাতে তার ঘুমই হবে না। মৌনতা আইঢাই করে বলল, তুমিও চলো। লাগেজ থেকে নিজের পোশাক বের করে অপর রুমে গিয়ে পাল্টে নিল। বেরিয়ে এলো উদম গায়ে একটা ট্রাউজার পরে। মৌনতা এক পলক দেখে দৃষ্টি ফিরিয়ে নিল। অতঃপর নিজের শাড়ি খোলার জন্য অন্য রুমে পা বাড়ালো রণ। যেতে দিল না, চেপে ধরল মৌনতার হাত। মৌনতার একদম সন্নিকটে এসে ফিসফিস গলায় বলল, এখানে চেঞ্জ কর। বিস্ময়ে বিস্ফীর্ত হলো মৌনতার বড় বড় চোখ জোড়া। সে কপাল কুঁচকে বলল, ছিছি, লাজ শরমের ব্যাপার আছে তো। রণ আরেকটু কাছে এলো মৌনতার, অতঃপর হাসকি স্বরে বলল। লাজ শরম কি ছুঁয়ে ভেঙে দিইনি আমি? মৌনতা মুচড়ে হাত ছাড়িয়ে লজ্জানত মুখে বলল। চক্ষু লজ্জা বলতে কিছু তো আছে নাকি? রণ ঠোঁট উল্টে শুধায়, ও রিয়েলি? খুব লজ্জা হচ্ছে এখন? সকালে কিসব দেখাচ্ছিলে তখন? তখন চোখে লজ্জা হানা দেয়নি? মৌনতার মনে পড়ল সকালের ঘটনা। এবার সে মিয়ে গেল, পালাতে চাইল। রণ দিল না, উল্টো সুগন্ধি মোড়ে আলো জ্বালিয়ে বিশেষভাবে আলোকিত করলো পুরো কামরা। কামরা জুড়ে হলুদ কমলা আলো আর মমা করা সুগন্ধ। রণ দৃঢ় পদচ্ছাপে এগিয়ে এলো মৌনতার একদম কাছে। হাত বাড়িয়ে বাধাহীন মৌনতার কাঁধের আঁচল সরালো। উন্মুক্ত হলো ফর্সা কাঁধ। কোমল উষ্ণ আলোয় বেশ মোহনীয় লাগলো তা। রণ হোঁচট খেতে নিয়ে সামলে নিল নিজেকে। ধীরে ধীরে আলগা হলো শাড়ির কুচি, দৃশ্যমান মেদহীন কোমল উদর। এবার আগ্রাসী হলো রণ। নিজের শক্ত কঠিন হাত দিয়ে সজোরে চেপে ধরল মৌনতার কোমর। ব্যথায় কোকিয়ে রণর হাত শক্ত করে চেপে ধরল মৌনতা। মৌনতার বেদনার্থ মুখখানা এক পলক দেখল রণ, তাচ্ছিল্য হাসল। এরপর আলতো মৌনতার গলা চেপে ধরে অন্য হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে নির্দয়ের মতো মুছে দিল অধরের লাল রং। ধীরে ধীরে মৌনতার সৌন্দর্য বেকাবু করলো রণকে। নিজের খেই হারিয়ে মৌনতার চুলের মুঠি চেপে ধরে রণ কাতর গলায় বলল, সর্বনাশী। মৌনতার শ্বাস ঘন হয়ে আসছে, ক্রমাগত বুক ওঠানামা করছে।
রণ মৌনতাকে টেনে চেপে ধরল টেবিলের সাথে, কোমর চেপে উঁচু করে বসালো টেবিলটায়। অস্থির হাতের ছুটোছুটিতে ঝনঝন শব্দে পড়ে গেল দুধের গ্লাসখানা। সেসব কেউ গায়ে মাখালো না। আদিম প্রবৃত্তি হানা দিল শরীরে। ক্ষয়ে ক্ষয়ে নিভে গেল মোম। হারিকেনের সলতে ফুরিয়ে আলো ক্ষীণ হয়ে ঘর অন্ধকার হলো, কিন্তু তার হিসেব রাখলো না কেউ। শুধু মৌনতার ভগ্ন গলায় কাতর স্বর বন্দী হলো অন্ধকার ঘরের কোণে। রাতের গভীরতার সাথে মিলিয়ে চাঁদের স্থান পরিবর্তন হয়েছে। খামার বাড়ির পশ্চিম পাশে বিশাল দিঘি, তার পারে বাঁশের তৈরি মজবুত মাচা। সেই মাচার রণকে আষ্টে পিষ্টে জড়িয়ে বসে আছে মৌনতা। দুজনের দৃষ্টি দিঘির জলে নিবদ্ধ। চাঁদের রূপালী আলোয় থই থই জল চিকচিক করছে, যেন সদ্য গলানো রূপার তরল। মৌনতার চুলে বিলি কাটতে কাটতে রণ বলে উঠল, তোকে একটা কথা বলা হয়নি। মৌনতা উৎসুক চোখে রণর পানে তাকালো। রণ এক পলক দৃষ্টি মেলে চোখ সরালো। কথাটা কিভাবে বলবে বুঝে পারছে না। অপরাধ বোধ কাজ করছে রণর মধ্যে। মৌনতা কেমন রিয়্যাক্ট করবে সেটাও অজানা। রণ ফস করে শ্বাস ছেড়ে মৌনতার বাহু জড়িয়ে কপালে কপাল ঠেকালো, অতঃপর চোখ নামিয়ে বলল, আজ ভোরে আমি মিশনে চলে যাব মনতা। 2 বছর আমাকে ছাড়া তোর একা থাকতে হবে। জানি কষ্ট হবে, কিন্তু আমি নিরুপায়। আমি জানি তুই পারবি। জেনে বুঝে তো তুই আমি বিয়ে করেছিস, তাই না? মৌনতা যেন দুঃস্বপ্ন দেখছে। সবটাই বিষাদের ঘোর মনে হচ্ছে তার কাছে। বড় বড় চোখের কোটরগুলো জলে ভরে উঠল আকস্মিক। মৌনতা কথা বলতে ভুলে গেল। নোনতা ধারা ভাসিয়ে দিল গোলাপি কপল। ললাটে অবিশ্বাসের ভাঁজ। নাকের নরম পাতা ফুলে ফুলে উঠছে শুধু। মৌনতা রণর শার্টের কলার চেপে ধরে ঠোঁট টিপে ফুলে উঠল। কোনো জবাব তার কাছে নেই। রণ কাঁদতে দিল মৌনতাকে। কিছুক্ষণ আগের সুখানুভূতি আর্তনাদের রূপ নিল। রণ অসহায় নিজের প্রাণাধিক প্রেয়সীর অশ্রুফোঁটা গুনতে লাগলো। কিছু সময় অতিবাহিত হতেই মৌনতা নাক টানল। হাতের উল্টো পিঠে চোখ মুছে ঠোঁট উল্টে বাচ্চাদের মতো আবদার জোরালো, আমাকেও লাগেজে ভরে তোমার সঙ্গে নাও না রণ ভাই, নয়তো প্রাণে যে বাঁচবো না আমি। রণ সেই আবদারে কেমন কেঁপে উঠল। ভালোবাসায় বুঝিয়ে এতটাই মাদকতা আর যন্ত্রণা। সত্যি ব্যাগে ভরে মৌনতাকে নিতে পারবে সে ওই দূরদেশে? রণ মৌনতাকে শক্ত করে জড়িয়ে ধরল, মাথার তালুতে চুমু খেয়ে বলল, 2 বছর দেখতে দেখতে কেটে যাবে। তুমি পারবে আমায় ছাড়া থাকতে? কষ্ট হবে না তোমার? তোকে ছাড়া থেকেছি না সীমান্তে, তখন কি তুই জানতি তোকে আমি কতটা ভালোবাসি? ভালোবাসা প্রকাশ না করতে পারার বিরহ তো আরো মারাত্মক যন্ত্রণাদায়ক। সে যন্ত্রণা আমি একা শুয়েছি, তুই তো খবরও রাখিস না। আশা ভরা দৃষ্টি নিয়ে মৌনতা শুধায়, প্রতিদিন ভিডিও কল করবে বলো? সপ্তাহে 1 দিন করব, তবে 2 মিনিটের জন্য। ওখানের প্রত্যেকটা মুহূর্ত ইম্পর্ট্যান্ট। মৌনতার আশা ভেঙে গুড়িয়ে গেল। সে রণকে ছেড়ে মাচা থেকে নেমে দাঁড়ালো। অতঃপর ঘরের দিকে অগ্রসর হয়ে বলল, পারলে লুকিয়ে চলে যেও, নয়তো আমি নিজেকে আটকাতে ব্যর্থ হব। তোমাকে কিছুতেই যেতে দেব না আমি। তোমাকে কাছে পাওয়ার ব্যাপারে আমি শতভাগ স্বার্থপর। রণ মৌনতার পেছন পেছন গিয়ে মৌনতাকে পাজা কোলে তুলে ঘরের ভেতর ঢুকে দরজা আটকে দিল। বিছানায় পরম যত্নে মৌনতাকে শুইয়ে শক্ত বাহুতে আবদ্ধ করল। নীরবে চোখের জল গড়ালো মৌনতার চোখ দিয়ে। সেই জল ভিজিয়ে দিল রণর বলিষ্ঠ বাহু। হাতের বন্ধন আরেকটু শক্ত করে মৌনতার অধরে অধর ছোঁয়ালো রণ। কাঁদতে কাঁদতে ঘুমের ঘোরে ঢলে পড়ল মৌনতা। রণ মৌনতার ভেজা পাপড়িতে নাক ঘষে বলে উঠল, কত সহজে কেঁদে কষ্টগুলো উচ্চার করলি, অথচ আমি হাহাকারটুকু করতে পারলাম না। বুক ফেটে দগদগে হলো, রক্তক্ষরণ হলো হৃদয়, ভাগনের তোলপারে কেঁপে উঠল রুহ। অথচ আমি নির্বিকার রইলাম, কারণ আমি পুরুষ মানুষ। তার চাইতে বড় কথা, আমি দেশের সেবক। সূর্যের তেজি আলো যখন ধরণীতে উত্তাপ ছড়ালো, তখন মৌনতার ঘুম ভাঙল। পিটপিট চোখ মেলে চারপাশে নজর মেলতেই গত রাতের কথা মনে পড়ল। মৌনতা তড়িৎ বিছানায় উঠে বসে আর্তনাদ করে চিৎকার করল, রণ ভাই। কিন্তু কোনো সাড়া নেই। মৌনতা হাঁটু ভাঁজ করে কপাল ঠেকিয়ে শব্দ করে কেঁদে উঠল।
চোখের জলে বুক ভিজে গেল। কত সময় ধরে কাঁদলো তার ঠিক নেই। দুপুরের প্রারম্ভে মাহির এসে ব্যথিত গলায় বলল, মির্জা বাড়িতে ফেরার পর রনর ফাঁকা ঘরটাতে স্থান হয়েছে মৌনতার। ঘরের চারি কোণে রনর স্মৃতি ছড়ানো, বাতাসে রনর শরীরের গন্ধ, সব আছে এই ঘরে, শুধু রণ নেই। দেয়ালে আর্মি পোশাকে রনর বিশাল এক ছবি বাঁধানো, তার সাথেই বকবক করে কাটে মৌনতার সময়। এদিকে মৌনতার এসএসসি পরীক্ষা ঘনিয়ে এসেছে। মৌনতা আজকাল পড়াশোনায় প্রচুর মেধা খাটায়। সপ্তাহে নিয়ম করে গভীর রাতে কথা হয় দুজনের, তাও খুব কম সময়ের জন্য। প্রথমে কষ্ট পেলেও নিজেকে সামলে নিয়েছে মৌনতা। মৌনতা শুধু সময় গোনে, কত মাস, কত দিন, কত ঘন্টা, কত সেকেন্ড পর রনর সান্নিধ্য পাবে, সেই হিসেবে কষেই পেরিয়ে যায় তার সকল সন্ধ্যা। রাত দিন পড়াশোনা করে ফেল হওয়া বিষয়গুলোতে পরীক্ষা দিয়েছে মৌনতা। রেজাল্ট বের হবে 2-1-এর মধ্যেই। এবার আর মৌনতা রেজাল্ট নিয়ে ভয় পায় না। তার বিশ্বাস সে ভালো রেজাল্ট করবেই করবে। হলো তাই। সৌম্য জানালো মৌনতার সাবজেক্ট দুটোতে এ গ্রেড মার্ক এসেছে। মৌনতা খুশিতে উৎফুল্ল হলো। কখন রণকে জানাতে পারবে কথাটা তার আর তর সইল না। দিন রাত মারিয়ে 6 দিন বাদে কথা হলো। ভালো রেজাল্ট এসেছে রণ ভাই। খুশিতে অমায়িক হাসলো রণ। অতঃপর বলল, কি গিফট চাস বল। খুব দ্রুত তোমাকে চাই, বিরহ মোহনায় রাত কাটছে আমার। সময় শেষ। কল কেটে গেল। মৌনতা হতাশা মিশ্রিত শ্বাস ফেলল। দম বন্ধ লাগছে। একসঙ্গে কাটানো স্মৃতিগুলো কষ্ট দিচ্ছে। বেলকনিতে গিয়ে অল্প ফুপিয়ে কাঁদলো মৌনতা। নিজেকে নিজেই বোঝ দিল। জেনে বুঝে বিষ খেয়েছি আমি, বাঁচার আশা করাটা তো বোকামো। কলেজের দিনগুলো ভালোভাবে কাটতে লাগলো মৌনতার। নতুন নতুন বন্ধু হয়েছে তার। মেয়ে দুটো বেশ ভালো। মৌনতাকে এক মুহূর্ত মন খারাপ করতে দেয় না, আগলে নেয় পরম ভালোবাসায়। দেখতে দেখতে মৌনতার ইয়ার চেঞ্জ শেষ হলো। হাতে প্রচুর সময়। কলেজ বন্ধ হয়ে যাচ্ছে। শায়লা বাপের বাড়ি ঘুরতে যাবে, তাই জন্য মৌনতাকেও জোর করলো। মৌনতা গেল না। শায়লারও যাওয়া হলো না। মৌনতার বড় মামা এসে জোরাজোরি করলো ঢাকা বেড়াতে যেতে। মৌনতা গেল না। দেওয়ান মির্জা নাতনি রেহেন বেহাল দশা দেখে ডেকে বললেন, এমন অগোছালো তোমাকে মানাচ্ছে না মৌমিতা সাবেরি, নিজেকে গোছাও। আমার মনে হয় একজন আর্মি অফিসারকে বিয়ে করার আগে তোমার ভাবনা দরকার আছে। তুমি আদৌ তার সহধর্মিণী হবার যোগ্যতা অর্জন করেছো কি না? মন দুর্বল হলে কি করে বাঁচবে তুমি? মৌনতা মন ভার করে বাগানের জাম গাছে পাতা ঝোলায় গিয়ে বসলো। যখন মনটা খুব খারাপ হয় তখন একাকী বসে থাকে সে। প্রকৃতির নির্মল বাতাস, ফুলের সুবাস আর পাখির কিচিরমিচির ডাক তার অশান্ত মনকে শান্ত করে। মৌনতা আনমনে দোলনায় বসে চোখ বন্ধ করে দোলনার দড়িতে মাথা ঠেকিয়ে নিজেদের রোমাঞ্চকর মুহূর্তে মন খোয়ালো। দোলনা দুলতে লাগলো ধীরে ধীরে। সময় গড়াতেই বাড়লো দোলের মাত্রা। এবার হাওয়ায় ভাসছে মৌনতা। দোলের তীব্রতা বাড়তেই মৌনতা তাল হারালো। সে পড়ে যেতে নিল, কিন্তু শক্ত পুরুষালী হাত তাকে আগলে নিল নিজের সাথে। মৌনতার চোখ খুলল অবিশ্বাস্য ভঙ্গিতে, কিন্তু সে পিছনে ফিরল না। সবটাই ভ্রম মনে হলো। মৌনতা মানুষটার বুকে মাথা ঠেকিয়ে নীরবে কেঁদে ফেলল। মানুষটার ঠোঁট বাঁকিয়ে হাসলো, ঝটকায় তুলে নিল কোলে। অতঃপর ছুটল নিজেদের ঘরে। কত অভিযোগ জমেছে বল দেখি। মৌনতা হাতের আজলায় রণর রোদে পুড়ে যাওয়া তামাটে মুখমণ্ডল ভরে তীক্ষ্ণ নাকের ডগায় ঠোঁট ছোঁয়ালো, বলল, একটাও না। রণ প্রসারিত হাসলো। মৌনতা রণর মাথায় চুলে হাত বুলিয়ে বলল, নিজের যত্ন নাওনি কেন? যত্ন নেবার মানুষটি এখানে পড়েছিল তাই। রণর খসখসে শুষ্ক ঠোঁটে ছোট চুমু এঁকে মৌনতা বলল, 4 মাস 9 দিন 6 ঘন্টা 44 সেকেন্ড আগে ফিরে এসেছো তুমি। রণ ফিক করে হেসে মৌনতাকে বুকে জড়ালো। ঠান্ডা কোমল গলায় বলল, বড্ড চালাচ্ছিল তোর উন্মোদনে ভরা নখের আছরগুলো, এর জন্য তল্পি তল্পা গুটিয়ে ভেগে আসতে হতো। মৌনতা আলতো কিল বসালো রণর বুকে। তুমি চূড়ান্ত ঠোঁটকাটা নির্লজ্জ লোক, ছি, মিশবো না তোমার সাথে। রণ ফিস ফিস করে মৌনতার কানের কাছে মুখ নিয়ে বলল,
মিশিস না, হয়তো আমার মতো নিগ্রো বেড়ে উঠবে তোর পেটে। মৌনতা রনর বুকে মুখ লুকালো। রন মৌনতাকে আরেকটু লজ্জা দিতে শুধালো। আপনি প্রস্তুত মিসেস রনো? লজ্জায় লুটিয়ে মৌনতা আধমরা হলো। বেসামাল গলায় বলল, জানি না। আমি জানি। মৌনতা চোখ বুঝে ফেলল। ইস কি লজ্জা। রন নেশালো গলায় বলল, 1.5 বছরের ক্ষুধার্ত আমি, পুরো খেয়ে ফেলবো তোকে। মৌনতা দৌড়ে পালাতে চাইল, কিন্তু বদ্ধ দরজায় রনর হাতে ধরা পড়ল। বিসর্জন দিতে হলো নিজেকে। রণ ভালোবাসার উষ্ণ চাদরে মৌনতাকে বন্দি করে বলে উঠল,